আজ আমরা শুনব এক সাহসী নারীর কথা, যিনি বালিকা বয়স থেকে দেখেছিলেন স্বাধীন ভারতের স্বপ্ন, লড়াই করেছিলেন ভারতকে স্বাধীন করার জন্য। রেঙ্গুনের একটি সন্ধ্যেবেলার কথা। একটি বাড়িতে পার্টি চলছে, সকলে আনন্দে মত্ত। তারই মধ্যে রেডিওতে ভেসে আসে একটি খবর, ভগৎ সিংয়ের ফাঁসির খবর। হঠাৎই এক মুহূর্তের মধ্যে সব আনন্দ মুছে যায়। আনন্দ মুছে সেই জায়গা নেয় বিষাদ। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটি বুঝতে পারে না যে কে এই ভগৎ সিং, কেনই বা তার ফাঁসি হচ্ছে এবং তার এই ফাঁসির জন্যে কেন সকলের মনে এত দুঃখ, সে ঠিক কিছুই বুঝে উঠতে পারে না। মেয়েটি দেখে তার বাবা মায়ের চোখেও জল। এরপর তার মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। পরের দিন সে নিউজ পেপার পড়ে জানতে পারে যে 23শে মার্চ ভগৎ সিংয়ের ফাঁসি, এবং তার বাড়িতেও এটি নিয়ে স্বাভাবিকভাবেই কথাবার্তা হচ্ছিল। বাড়ির লোকের কথাবার্তা এবং খবরের কাগজে নিউজটি পড়ে সে বুঝতে পারে কে এই ভগৎ সিং, কেন তার এত অল্প বয়সেই ফাঁসি হচ্ছে। মেয়েটির মাথায় যেন আগুন ধরে যায়। সে রাগে ফেটে পড়ে। সে ভাবতে থাকে যে দেশের জন্য লড়াই করার জন্যে কেন ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হচ্ছে। মেয়েটির মনে হতে থাকে যে সেও ভগৎ সিংয়ের মতো একদিন দেশের জন্য লড়াই করবে, দেশের জন্য প্রাণ দেবে, দেশকে সে এনে দেবে স্বাধীনতা। মেয়েটি আরো জানতে পারে যে ভগৎ সিংয়ের ফাঁসির বিরোধিতা করেছেন কেবল একজন মানুষ, নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই দিন থেকে মেয়েটি নেতাজিকে তার গুরুপদে বরণ করে এবং সেই দিনই সে ঠিক করে নেয় সেও নেতাজির নেতৃত্বে একদিন দেশের জন্য লড়াই করবে। 1920 সাল, অসহযোগ আন্দোলনে তখন সারা ভারত তোলপাড়। সকলের মনে একটাই স্বপ্ন, ব্রিটিশকে দেশ থেকে তাড়িয়ে স্বাধীনতা লাভ করা। সেই সময় অনেক পরিবার জীবন ধারণের তাগিদে চলে এসেছিলেন রেঙ্গুনে। তারা রেঙ্গুনে এসে শুরু করে ব্যবসা। তারা ধীরে ধীরে হয়ে ওঠে একটি সোনার খনির মালিক। 1928 সালে এই রামনাথের কোলেই জন্ম নেয় আমাদের আজকের ঘটনার নায়িকা রাজমণি। রেঙ্গুনে যখন তারা সোনার খনির মালিক হয়ে যায়, তারা তখন যারপরনাই এক ধনী পরিবার। জীবন ধারণের জন্যে যৎসামান্য টাকা পয়সা রেখে বাকি সমস্তটাই রামনাথ পাঠিয়ে দিতেন ভারতে, দেশের কাজে, স্বাধীনতা সংগ্রামীদের কাছে, যাতে দেশের কাজে, দেশের স্বাধীনতার কাজে তাদের অর্থের কোনো অসুবিধে না হয়, যাতে দেশের স্বাধীনতা সংগ্রাম চলতে থাকে। রামনাথের মনের এই দেশপ্রেমের জোয়ার আছড়ে পড়েছিল রাজমণির মনেও। ছোট থেকে সে তার বাবাকে দেখে দেখে ভালোবাসতে শিখেছিল ভারতকে। রাজমণির মনে তার মাতৃভূমি ভারতবর্ষের জন্য ছিল অগাধ ভালোবাসা, এবং সে ছোট্ট বয়সে ঠিক করে নিয়েছিল যে একদিন সে ভারতবর্ষের জন্যে, ভারতবর্ষের স্বাধীনতার জন্যে লড়াই করবেই। এবার শুনব রাজমণির জীবনের একটি উল্লেখযোগ্য দিনের কথা। সেদিন তার বাড়ির সকলে ভীষণ ব্যস্ত, কারণ তার বাড়িতে আসছেন একজন অতিথি, তার বাবার সঙ্গে একটি জরুরি মিটিং করতে আসছেন গান্ধীজি। তবে রাজমণির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, বরং সে ব্যস্ত বাগানের এক কোণে হাতে একটা খেলনা বন্দুক নিয়ে সামনে লক্ষ্য ভেদ করার চেষ্টায়। তার সামনে একটি কাচের বোতল রাখা। সে বারংবারই চেষ্টা করছে লক্ষ্যে অবিচল থাকার। মনে কোথাও একটা ভয়ও দানা বাঁধছে যে যদি সে লক্ষ্যভেদ করতে না পারে। সে মন দিয়ে যখন টার্গেট প্র্যাকটিস করছে এবং মনে মনে সেই দিনটার স্বপ্ন দেখছে যেদিন এইভাবেই তার বুলেট ফুঁড়ে দেবে ব্রিটিশের বুক, সে দেশের জন্য লড়াই করবে, এমতো সময় রাজমণির মাথায় হাত রাখেন গান্ধীজি। রাজমণি তাকে চিনতে পারে, কারণ এর আগেও গান্ধীজির ছবি সে বিভিন্ন নিউজ পেপারে দেখেছে।
গান্ধীজি যার কন্যায় অবাক হয় একটি বছর দশেকের বালিকার হাতে খেলনা বন্দুক ও তাকে টিপ প্র্যাকটিস করতে দেখে। গান্ধীজি রাজমণিকে বলেন যে যদিও রাজমণির হাতের বন্দুকটি খেলনা, তবুও কোনোদিন যদি এই বন্দুকটি সত্যিকারের বন্দুক হয় তাহলে এটি ভয়ঙ্কর হতে পারে এবং রাজমণির উচিত এক্ষুনি এই বন্দুক নামিয়ে রাখা। রাজমণি বিন্দু মাত্র বিচলিত হয় না, বরং সোজাসুজি গান্ধীজির চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে জানায় যে রাজমণি জানে এটি কি এবং এটি যদি খেলনা না হয়ে আসল বন্দুক হতো তাহলে এই বন্দুকের দ্বারা কি কি করা যেতে পারত। রাজমণি সোজাসুজি জানিয়ে দেয় যে সে এই বন্দুক ব্যবহার করে একদিন ব্রিটিশদের মারতে চায় এবং সে সেই দিনটার জন্যেই আজকে থেকে নিজেকে তৈরি করছে। গান্ধীজি বিস্ময়ে ভেবেই উঠতে পারেন না যে কি করে এত ছোট 10 বছরের একজন বালিকা হাতে বন্দুক নিয়ে অবলীলায় এমন কথা বলতে পারে, এবং গান্ধীজি উপলব্ধি করতে পারেন যে এই বালিকার মনে স্বদেশ প্রেম রয়েছে। গান্ধীজি তখন বলেন যে তোমার এত ছোট বয়সে দেশের প্রতি এত প্রেম দেখে আমার ভালো লাগছে, তবে এটি হিংসার পথ। এইভাবে কোনোদিনও স্বাধীনতা আসতে পারে না হিংসার পথ দ্বারা। হিংসাতে হিংসা বাড়ে, তাই তুমি অহিংসার পথ অবলম্বন করো এবং আমাদের পথে এসো, তাহলে তুমি দেশের জন্য সত্যি সত্যি কিছু করতে পারবে। রাজমণি আবারও স্পষ্ট ভাষায় গান্ধীজিকে জানিয়ে দেয় যে ব্রিটিশ যখন তার দেশের মানুষকে অত্যাচার করছে, হিংসা ছড়িয়ে দিচ্ছে, তার দেশের মানুষকে নিপীড়ন করছে, রক্ত শোষণ করে নিচ্ছে, তাহলে তারা কেন অহিংসার পথ বেছে নিয়ে মুখ বুজে সব সহ্য করবে? তারা কেন ঘুরে দাঁড়িয়ে লড়াই করবে না? রাজমণি সাফ জানিয়ে দেয় যে একদিন সে বড় হয়ে অন্তত একটি ব্রিটিশ হলেও মারবে, সে দেশের জন্যে এই হিংসার পথে লড়াই করবে। গান্ধীজি অবাক হয়ে যান, ধীরে ধীরে ভিতরে চলে যান এবং রাজমণির মাথায় আরো রাগ সঞ্চার হতে থাকে। রাজমণির মাথায় গান্ধীজির বলে যাওয়া কথাটি ঘুরতে থাকে, অহিংসার কথা। রাজমণি ভাবে যে যে দানবেরা তার দেশ মায়ের বুকে বসে রক্ত শোষণ করে নেয়, তাদের কথা কেন অহিংসার বাণী মাথায় নিয়ে চুপ করে সহ্য করতে হবে এবং কেন তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করা যাবে না? রাজমণি বন্দুক নামিয়ে রাখে না, বরং তুলে নেয় সেই বন্দুক হাতে। এবার তার আর হাত কাঁপছে না, লক্ষ্য আরো দৃঢ়। সে ট্রিগারে চাপ দেয় এবং তৎক্ষণাৎ ঝনঝন করে ভেঙে পড়ে কাঁচের বোতলটি। রাজমণি জীবনে প্রথমবারের জন্যে লক্ষ্য ভেদ করে। রাজমণি যত বড় হতে থাকে তার মনে স্বদেশ প্রেম আরো বৃদ্ধি পেতে থাকে, এবং যখন সে আর পথ খুঁজে পেত না যে কিভাবে সে স্বাধীনতা সংগ্রামের সাথে নিজেকে যুক্ত করতে পারে, তখন তাকে পথ দেখাতো নেতাজির কথা, নেতাজির বক্তৃতা। রাজমণির জীবনে একজনই সুপারহিরো ছিলেন, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি বলছেন তার বক্তৃতায় যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। একমাত্র রক্তই পারে স্বাধীনতা এনে দিতে, প্রতিবাদী রক্ত ছাড়া এ দেশকে স্বাধীন করা সম্ভব নয়। সশস্ত্র বিপ্লবী একমাত্র পথ, এ কথা নেতাজি দেশের মানুষের মনে গেঁথে দিয়েছিলেন, এবং এই সমস্ত কথা রাজমণিকে প্রতিদিন উদ্বুদ্ধ করত। সেও তার রক্ত দিতে চায় এই দেশের জন্যে, সে রক্ত দিয়ে তার দেশের মাটিকে স্বাধীন করতে চায়। রাজমণি নেতাজির প্রতিটা বক্তৃতা শুনত, সংগ্রহ করত নেতাজির পেপার কাটিংস এবং ছবি। ইতিমধ্যে রাজমণি জানতে পারে যে নেতাজি একটি নতুন দল সংগঠন করেছেন, যার নাম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ। রাজমণির ভীষণ ইচ্ছে ছিল যে একদিন না একদিন সে নেতাজির সঙ্গে সাক্ষাৎ করবে, এবং সে এটাও ভেবেছিল যে যদি কোনোদিন তার সম্ভব নাও হয়, অন্তত ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগদান করে সে নেতাজির হয়ে দেশের জন্য লড়াই করবে। তার মনে সারাদিন এইসবই চলত, সারাদিন দেশের জন্য লড়াই করার স্বপ্ন তার মনে ঘুরে ফিরে আসত। রাজমণির তখন বছর 15 বয়স। একদিন স্কুল ফিরতি পথে তার মনে এই কথাই চলছিল যে কিভাবে সে একটি বার নেতাজির সঙ্গে দেখা করতে পারে অথবা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি জয়েন করতে পারে। এমতো সময়
পাশের একটি বাড়ি থেকে বেতারে খবর ভেসে আসে। রাজমণি তা মন দিয়ে শুনে বুঝতে পারে যে খবরে জানানো হচ্ছে এইবার আজাদ হিন্দ ফৌজ ফান্ড কালেক্ট করতে আসছে রেঙ্গুনে। রাজমণির মন আনন্দে ভরে ওঠে। এতদিনে তার স্বপ্ন সফল হবে। যদি সে আপাতত খুব তাড়াতাড়ি ভারতের জন্য সশস্ত্র বিপ্লবে নাও যোগদান করতে পারে, তাহলেও অন্তত তার কাছে যা সহায় সম্বল রয়েছে সে সবটা উজাড় করে তুলে দেবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির হাতে, যাতে তার এই যৎসামান্য সাহায্যটুকু দেশের কোনো কাজে আসে।